আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মানে আমাদের যে আইসিটি রয়েছে, সেটিতে এই মুহূর্তে যে বিচার কাজগুলো চলছে, বিশেষ করে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে মামলাগুলো পরিচালিত হচ্ছে, তা নিয়ে তো এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনের নানান ধরনের প্রশ্ন উঠেছে। নতুন করে গুরুতর অনেক প্রশ্ন উত্থাপন করেছে justice.info.net নামে একটি আন্তর্জাতিক অলাভজনক মিডিয়া সংস্থা। এটি মূলত সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক একটি ওয়েবসাইট। এটি সম্বন্ধে ছোট করে বললেই বুঝতে পারবেন যে তারা আসলে কতটা অর্থবহতার সঙ্গে নানান ধরনের প্রশ্ন উত্থাপন করছে। তো তারা যেটি বলতে চাইছে, বাংলাদেশের এই আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এই মুহূর্তে যথেষ্ট ত্রুটিপূর্ণ আইন ব্যবহার করছে এসব মামলা পরিচালনার ক্ষেত্রে। যেমন, সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়া অভিযুক্ত বা আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করা হচ্ছে। আইনজীবীদের প্রস্তুতির জন্য, বিশেষ করে আসামির পক্ষের আইনজীবীদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না দেওয়া, একাধিক আসামির পক্ষে লড়তে গিয়ে আইনজীবীদের উপরে অতিরিক্ত কাজের চাপ পড়ছে, জেরা বা প্রতি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে অর্থাৎ সাক্ষীদের জেরার ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা, যা সাক্ষীর জবানবন্দিকে চুলচেরা বিশ্লেষণের আওতামুক্ত রাখছে, বিচারিক স্বীকৃতির ব্যাপক ব্যবহার, যা বিতর্কিত সাক্ষ্য প্রমাণ যাচাইয়ের সুযোগকে সংকুচিত করছে। তারা মোটামুটি এই পয়েন্টগুলো ধরে এগিয়েছে। এখন justice.info.net কি? justice.info.net আগে বলেছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক মিডিয়া সংস্থা। এরা মূলত যুদ্ধবিগ্রহ, তীব্র সহিংসতা বা একনায়কতান্ত্রিক শাসন পার করা দেশগুলোর বিচারিক উদ্যোগের খবর প্রকাশ করে। কী কাজ করে মূলত এরা? এই সংস্থাটি মূলত যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম এবং বিভিন্ন ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশনের খবর যথেষ্ট গুরুত্বের সঙ্গে তুলে ধরে। কাদের সাথে এরা কাজ করছে? অক্সফোর্ড ট্রানজিশনাল জাস্টিস রিসার্চ এবং হার্ভার্ড হিউম্যানিটেরিয়ান ইনিশিয়েটিভের মতন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এই সংস্থাটি কাজ করছে। এটি অবশ্যই কোনো লাভজনক প্রতিষ্ঠান নয় এবং সরকারি কোনো প্রতিষ্ঠান তো নয়। যাই হোক, আমাদের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম পরিচালনার পদ্ধতি, তা নিয়ে justice.info.com যে পয়েন্টগুলো তুলে ধরেছে ত্রুটির জায়গা থেকে, তার প্রথমেই 1 নম্বর যে পয়েন্টটি, যে অভিযুক্ত আসামির অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালিত হচ্ছে, তার ব্যাখ্যায় এরা বলছে যে এখন পর্যন্ত কেবলমাত্র লেবাননের এসটিএল বিশেষ ট্রাইব্যুনাল, এসটিএল ছাড়া আর কোনো আধুনিক আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালই আদালতে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনার অনুমতি দেয়নি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটি চলছে। এবং এখানে বলা হচ্ছে যে লেবাননের ওই একমাত্র আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনা করলেও তাদের বেশ কিছু সুরক্ষা দেওয়া হয়েছে। প্রথমত, অভিযুক্ত ব্যক্তি বিদেশে অবস্থান করেও নিজের আইনজীবীদের নির্দেশনা দেওয়ার অধিকার রাখতেন, অর্থাৎ তার পক্ষে কী কী যুক্তি তুলে ধরা যেতে পারে। দ্বিতীয়ত, পলাতক কোনো অভিযুক্তর পক্ষে লড়াই করার জন্য ট্রাইব্যুনাল যখন আইনজীবী নিয়োগ দেয়, তখন সেই অভিযুক্ত ব্যক্তি যদি পরবর্তীতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত এলাকায় ফিরে আসেন, তাহলে পুনরায় পূর্ণাঙ্গভাবে বিচার কাজ পরিচালিত হয় বা বিচার পাওয়ার অধিকার রাখেন ওই ব্যক্তি। অথচ তার বিপরীতে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতেই বিচারের অনুমতি রয়েছে এবং প্রকৃতপক্ষে ট্রাইব্যুনালে যাদের বিচার করা হয়েছে তাদের অধিকাংশই আদালতে উপস্থিত ছিলেন না। এই পর্যন্ত 5টি মামলার বিচার সম্পন্ন হওয়ার ক্ষেত্রে মোট 62 জনকে অভিযুক্ত করা হয়েছে, তার মধ্যে 43 জনই অনুপস্থিত। অথচ ওই লেবাননের আদালত, মানে পৃথিবীর আর কোনো ট্রাইব্যুনাল তো এই সুযোগ দেয় না। একমাত্র রেকর্ড রয়েছে লেবাননের বিশেষ ট্রাইব্যুনাল, যেটি এসটিএল নামে পরিচিত। সেটির ক্ষেত্রে অভিযুক্তরা যেসব সুরক্ষা সুবিধা পেতেন, এখানে তাদের ক্ষেত্রে কোনোটি নেই। এবং আইসিটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পলাতক অভিযুক্তের পক্ষে
একজন আইনজীবী নিয়োগের বিধান রেখেছে ঠিকই, না আমাদের আইসিটি, কিন্তু ওই আইনজীবীর সাথে সংশ্লিষ্ট আসামির যোগাযোগের কোনো সুযোগ রাখা হয়নি। ফলে সংশ্লিষ্ট আইনজীবী তথ্য যাচাই করা, সাক্ষীদের শনাক্ত করা, ঘটনার বিষয়ে অভিযুক্তের নিজস্ব যে বক্তব্য বা বয়ান জানা, কিংবা অভিযুক্তের সম্ভাব্য বক্তব্যের আলোকে রাষ্ট্রপক্ষের অভিযোগ খণ্ডন করার মতো কাজগুলো করতে পারেন না। তারপর কি বলা হচ্ছে, একজন আইনজীবীর ওপর একাধিক অভিযুক্তর দায়িত্ব অর্পণ করায় বা একাধিক অভিযুক্তের প্রতিনিধিত্ব করায় তার উপর যে কাজের চাপ পড়ছে সেই প্রসঙ্গে বলা হচ্ছে। উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিচারের ক্ষেত্রে আদালত একজন আইনজীবী নিয়োগ দেয়, অর্থাৎ দুজনের পক্ষে একজন আইনজীবী লড়াই করে। আবার আবু সাইদ হত্যার ঘটনায় 24 জন অভিযুক্ত হয়েছে, তাদের পক্ষে নিয়োগ দিয়েছিল 4 জন আইনজীবী, অর্থাৎ গড়ে 6 জন করে অভিযুক্তের পক্ষে একজন করে আইনজীবী লড়াই করছিলেন। এর অর্থ হলো প্রত্যেকের উপরে অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়, আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতি নেওয়া আদৌ সম্ভব না, এবং এগুলো যে কোনো কোনো ক্ষেত্রে স্রেফ আইওয়াস সেটাই বলার চেষ্টা করা হয়েছে এখানে, যে রাষ্ট্রপক্ষ যে আইনজীবীদের নিয়োগ দেয়। আমরা দেখেছি যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যখন দেওয়া হলো, প্রথম রায়টি, সেক্ষেত্রে তার পক্ষে যে আইনজীবী দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে, তিনি হাসতে হাসতে বলছেন যে আমি এই রায়ে সন্তুষ্ট নয়। মানে এগুলো স্রেফ পাতানো একটা খেলা, সেটাই মেন করতে চেয়েছে justice.info.net। 2 নম্বর তারা যেটি বলছে যে বিচারের প্রস্তুতির জন্য খুবই স্বল্প সময় দেওয়া হয়ে থাকে, 2 মাসের কম সময় বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে। এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তি যেটি রয়েছে জাতিসংঘের অধীনে, এটি একটি অন্যতম প্রধান চুক্তি জাতিসংঘের, যা মানুষের জীবনের অধিকার, বাক স্বাধীনতা এবং ন্যায্য বিচারের অধিকারের নিশ্চয়তা দেয়। সেই চুক্তির 14 অনুচ্ছেদে বলা হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই তার আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। অথচ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রমাণ প্রকাশের পর থেকে বিচার শুরু পর্যন্ত মাঝখানে ট্রাইব্যুনালকে মাত্র 3 সপ্তাহ অপেক্ষা করতে হয়। এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রমাণ প্রকাশের পর থেকে বিচার শুরুর মাঝখানে মাত্র 3 সপ্তাহ থাকে। 3 নম্বর যদি বলা হচ্ছে যে সাক্ষীদের জেরা না করা, অর্থাৎ রাষ্ট্রপক্ষ যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করছে তাদেরকে বিবাদী পক্ষের বা আসামি পক্ষের আইনজীবীরা যে জেরা করবে সেখানে বা কতটা গলদ। এখানে বলা হচ্ছে যে আইসিটি বা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ায় প্রথমে রাষ্ট্রপক্ষের সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেন এবং এরপরে বিবাদী পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন নিয়ম অনুযায়ী। তবে এই ট্রাইব্যুনালের কার্যবিধি 53-2 নম্বর বিধিতে বলা হয়েছে যে জেরা কঠোরভাবে সাক্ষীর মূল জবানবন্দির বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর মানে কি? এর মানে হচ্ছে সাক্ষী আগে কোনো একটি বক্তব্য দিয়েছে, মনে করুন যে কোনো মিডিয়াতে, সেই একই বক্তব্য যদি তারা না দেয়, অর্থাৎ ভিন্ন কোনো বক্তব্য আদালতে দিচ্ছে সাক্ষী হিসেবে, তো তাদের এই বক্তব্য যে গরমিল বা বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে প্রশ্ন করা, সেক্ষেত্রে বিবাদী পক্ষের আইনজীবীরা যে তাদেরকে জেরা করবেন সেই সুযোগটি রাখা হয় না। অর্থাৎ এখানে বলে দেওয়াই হচ্ছে যে আদালতে যে বক্তব্য দেবে সাক্ষী, সেই বক্তব্যের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে কোনো কিছু প্রশ্ন করা যাবে না। এখানে উদাহরণ তুলে ধরা হয়েছে, justice.info.net উদাহরণ তুলে ধরছে যে ধরা যাক সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিচার প্রক্রিয়া, তিনি মানবতা বিরোধী 3টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে যে 4 জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছে সেটি হুবহু এক, মানে কেমন এক, এই 4 জনের বক্তব্যই এক, দাড়ি কমা সহ। এখানে বলা হচ্ছে যে আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে অভিযুক্ত হাসানুল হক ইনু আন্দোলন দমন ও ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে এবং বল প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমনের উদ্দেশ্যে আন্দোলনকারীদের জেহাদি, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক শক্তি হিসেবে আখ্যায়িত করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন।
এটি বিশ্লেষণ করতে গিয়ে justice.info.net বলছে যে ওই রাজনীতিবিদকে অভিযুক্ত করার ক্ষেত্রে 4 জন সাক্ষী হুবহু একই শব্দ ও বাক্য ব্যবহার করলেন, অথচ বিবাদী পক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করার সময় এই বিষয়টি তাদের সামনে তুলে ধরতে পারেননি। অর্থাৎ এই বক্তব্যগুলো তারা মিডিয়ার সামনে দিয়েছিল, আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেতে, বাংলাদেশের RTVতে, ইলেকট্রনিক্স চ্যানেল, এরকম বিভিন্ন গণমাধ্যমে তারা একই বক্তব্য দিয়েছিল। তো ওইখানে যে বক্তব্যগুলো দিয়েছিল কিভাবে হুবহু মিলে গেল, মানে সেটি তারা প্রশ্ন আকারে উত্থাপন করছে, এবং সেই জায়গা থেকে তারা এই বিষয়ে মানে আসামি পক্ষের আইনজীবীরা প্রশ্ন উত্থাপন করতে পারেনি যে কিভাবে মানে একই শব্দ বাক্য তারা প্রয়োগ করলেন। বিষয়টি তো আসলেই প্রশ্নবিদ্ধ। এর বাইরে আরও অনেক কিছু বলেছে আন্তর্জাতিক এই সংস্থাটি, যে বিবাদী পক্ষের সাক্ষীদের তলব করার বিষয়ে ট্রাইব্যুনাল মানে সুযোগ দেয় না, তাদের অস্বীকৃতি থাকে, বিচার কার্য পরিচালনায় অত্যাধিক দ্রুত গতি রাখা হচ্ছে, মানে এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এটা তো সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেই দিয়েছিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে অমক অমক বিচার বা এরকম কয়েকটি বিচার সম্পন্ন করব, টাইম ফ্রেম দিয়ে বিচার পরিচালনা করা বা বিচার সম্পন্ন করা। এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিয়ে বিচার কাজ চলছে বলে যে ট্রাইব্যুনালের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, বাস্তবে আসলে তার সম্পূর্ণ বিপরীত। এর ফলে কি হবে, তারা যেটি বলছে এই সংস্থাটি, যে এই ট্রাইব্যুনালের কার্যক্রম অবশ্যই বিশ্বাসযোগ্যতার ঝুঁকির মধ্যে পড়বে। বিশ্বাসযোগ্যতার ঝুঁকির মধ্যে পড়বে কেন, এর মধ্যে তো ঝুঁকির মধ্যে পড়ে গেছে। প্রথমেই বলেছি যে আন্তর্জাতিক নানান অঙ্গনে এই বিচার কাজগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। আর তারও আগে যে মামলাগুলো করা হয়েছে, একের পর এক হত্যা মামলা, এক হত্যা মামলায় 1200-1400 আসামির সঙ্গে যাই হোক না কেন, মানে একই আসামি একই সময় একই দিনে একই সময় দেখা যাচ্ছে খুলনায় একটা মার্ডার হয়েছে বা ঢাকায় একই সময় একটা মার্ডার করেছে, উদাহরণ হিসেবে বললাম। এরকম তো হয়েছে অসংখ্য ক্ষেত্রে। এবং যারা কখনো রাজনীতি করেনি, যারা কখনো আওয়ামী লীগের আশেপাশে ছিল না, খেলোয়াড় থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, তাদের সবাইকে কর্মপরতায় মানে সাংবাদিক সহ অনেককেই এই ধরনের হত্যা মামলায় জড়িয়ে ফেলা হয়েছে। অতএব এই মামলাগুলোর ভবিষ্যৎ কি তা আমরা এখনই বুঝতে পারি। আর নতুন করে মন্তব্য নাই করলাম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।